আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি ফারজানা তানি। ডোনাল্ড লুর বক্তব্যেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিষয়টি পরিষ্কার করেছে। সেখানে মির্জা ফখরুলের বক্তব্য ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের উন্নয়ন দেখে হিংসায় পুড়ে যাচ্ছে বিএনপি। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, লুর সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে খেই হারিয়েছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। রাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে। শেষ হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর। কিন্তু দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কথার লড়াই চলছেই। ওনারা আশা করেছিল যে কি না কি বলে। জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লুর সঙ্গে দেখা করতে পারেনি বিএনপি নেতারা, যার কারণে আবোল তাবোল বকছে তারা। অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য। তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। রুহুল কবির রিজভী আবুল তাবুল বলে, এখন থেকে আরো সিনিয়ররাও আবুল তাবুল বলা শুরু করেছে, খেই হারিয়ে ফেলেছে। অপরদিকে রাজধানীর তেজগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দলে পরিণত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুলের বক্তব্যের কোনো ভিত্তি নেই। তারা ঈর্ষায় চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে কথা বলেছেন অবস্থা, সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী। এরপরে ফখরুল সাহেবের এ বক্তব্যের কোনো মূল্য নেই। পরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সুষম খাবার বিতরণ করেন নেতারা। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। অন্য দেশের প্রভুত্ব স্বীকার করে সে দেশের স্বার্থ রক্ষা করতেই যেন তেন নির্বাচনের নামে ক্ষমতা দখল করে আছে নতজানু সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে, অন্য কেউ আদায় করে দেবে না বলেও মন্তব্য করেন ফখরুল। রাজধানীতে ফারাক্কা দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয় প্রেস ক্লাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস শীর্ষক আলোচনার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে ভারত। শুধু ফারাক্কা নয়, অভিন্ন সব নদীর পানি বন্টন নিয়ে গড়িমসি করেছে প্রতিবেশী দেশটি। দলমত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে আজকে একত্র হয়ে এই ভয়াবহ দানবীয় যে একটা সরকার, মনস্টাস যে একটা গভর্নমেন্ট, নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করা। আজকে আমাদের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে কেউ করে দিয়ে যাবে না, আমাদেরকে নিজেকে সেটা করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফারাক্কা পানি বন্টন চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য বর্তমান সরকারকে দায়ী করেন। কেউ আবার বলেন, যতদিন জীবিত আছে তাকে নড়াতে পারবেন না। আর আমি দেখি সরকার এমনি নড়ছে, কারণ রিজার্ভ নাই। সরকার ভয়াবহ রকম একটা অর্থনৈতিক সংকটে আছে। আগামী 2-3 মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দুর্যোগের পাশাপাশি তার অর্থনৈতিক দুর্যোগ সম্ভবত 53-54 বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক আকারে সেটা হাজির হতে যাচ্ছে। আমাদের নতুন করে আবার আলোচিত হতে হবে। বাংলাদেশকে রক্ষা করার জন্য, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের রাজনৈতিক ব্যবস্থাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে কৌশলী হতে হবে বলেও মন্তব্য করেন বক্তারা। চুক্তি অনুযায়ী যতটুকু পানি বাংলাদেশকে দেওয়ার কথা ছিল সেইটুকু পানি বাংলাদেশ পায় নাই। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে যে তিক্ততা তৈরি হয়েছিল তা থেকে বের হয়ে আসতে ডোনাল্ড লুর সফর বেশ গুরুত্ব বহন করে বলে মনে করেন কূটনীতিকরা। দেশের স্বার্থে পারস্পরিক উন্নয়নে একসাথে কাজ করার পরামর্শ বিশ্লেষকদের।
অমীমাংসিত বিষয় সমাধানে পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। শাকিলা করিম জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নির্বাচনের সময় গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল ডোনাল্ড লুর সফরের মধ্য দিয়ে তা অনেকটাই দূর হয়েছে। স্পষ্ট হয়েছে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর বিশ্লেষণ করে এমনটাই বলছেন কূটনীতিকরা। দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানে একসাথে কাজ করার পরামর্শ তাদের। আমাদের উচিত হবে এই প্ল্যাটফর্ম থেকে আমরা আমাদের স্বার্থগুলোকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি এবং বিশেষ করে নির্বাচন পরবর্তী বর্তমান যে পরিস্থিতি আছে এই বর্তমান পরিস্থিতিতে কিভাবে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারি, এইটা আমাদের কূটনৈতিক সাফল্য হবে যদি আমরা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। অতীতের তিক্ততা ভুলে সামনে এগোনোর বার্তা ছিল লুর কণ্ঠে। কূটনীতিকরা বলছেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, মানবাধিকার, শ্রম আইন ও যুক্তরাষ্ট্রের বাজারে গার্মেন্টস পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের মতো বিষয়ে কাজ করতে হবে বাংলাদেশকে। সেটা তারা তো সবসময় বলছেন যে তারা একটা গণতান্ত্রিক দেশ দেখতে চান, মানবাধিকারের প্রতি সম্মান দেখায় এমন একটা দেশ দেখতে চান। এই কথা বলতে তারা আগাগোড়াই বলছে এবং তারা বলতেও থাকবে আমার ধারণা। এখন আমরা যদি এখানে ইতিবাচকভাবে অবদান রেখে আমরা নিজেদের সমৃদ্ধির জন্য কাজ করতে পারি তাহলে তাদেরকে আমরা অংশীদার হিসেবে পেতে পারবো। এই অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র। দেশ ও আঞ্চলিক বাস্তবতা বিবেচনা করে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পরামর্শ সাবেক এই রাষ্ট্রদূতের। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে আমরা যাব সেটা তো আমরা বলেছি ওদেরকে। এখন ইন্দো প্যাসিফিকে এরাও কিন্তু মার্কিনের কিন্তু বারবার বলছে যে ইন্দো প্যাসিফিক যাওয়া মানে এক্সক্লুসিভ না, কিন্তু এটা একটা নেটওয়ার্কের মতো তারা বলছে। তো কাজেই সেখানে আপনি আপনার প্রায়োরিটি নিয়েই যেতে পারেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকালে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সোচ্চার হলেও যুক্তরাষ্ট্র সবসময় নিজেদের স্বার্থ রক্ষাকেই গুরুত্ব দেয়। শাকিলা করিম, RTV, ঢাকা। অর্থনৈতিক চাপের কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার বাড়ালো সরকার। 2024-25 অর্থ বছরের বাজেটে এডিপির আকার ধরা হয়েছে 2,65,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই অনুমোদন দেওয়া হয়। এডিপিতে যোগাযোগ ও পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে। সভায় বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আতিকা রহমানের রিপোর্ট। অর্থনৈতিক সংকটের মধ্যে আসন্ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 20,000 কোটি টাকা বাড়ানো হলো। শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় আসন্ন বাজেটের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করা হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচির মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে 1,65,000 কোটি টাকা আর বিদেশি ঋণ ও অনুদান থেকে আসবে 1 লাখ কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে 70,687 কোটি টাকা। মোট প্রকল্প থাকছে 1,337টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প 1,149টি। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী ও সচিব জানান, উপজেলার পরিবর্তে জেলাভিত্তিক প্রকল্প নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামীতে আমরা জেলাভিত্তিক কিভাবে এইগুলো আয়োজন করব। একটা জেলায় 12টা উপজেলা আছে, একটা জেলায় 4টা আছে। 12টা উপজেলার যে সমস্যাগুলো 4 উপজেলার সাথে সেগুলো মিলবে না। তো সেইগুলোকে আমরা উপজেলাকেই জেলার ফ্রেমে ভরে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই একটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী, চেয়ারপারসন, এনএসি এবং সদস্য সকলেই এই বিষয়টা অনুমোদন দিয়েছেন। বৈদেশিক ঋণের প্রকল্পগুলোকে 3 মাস পর পর পর্যালোচনা করার নির্দেশ দেন সরকার প্রধান। এবছর 356টি প্রকল্প শেষ হচ্ছে, যা দেশের জন্য মাইলফলক। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুশাসন দিয়েছিলেন, অল্প কিছু টাকা দিলে শেষ হয়ে যায়, বছরের পর বছর এইসব প্রকল্প টানতে হয় না, সেসব প্রকল্প শেষ করার নির্দেশনা দিয়েছিলেন। 30শে জুনের মধ্যে এই প্রকল্প 356টি প্রকল্প শেষ হবে। এটি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য 3 মাস অন্তর অন্তর একনেককে অবহিত করার একটি নির্দেশনা দিয়েছেন। আগামী অর্থ বছরে মোট প্রকল্পের মধ্যে চলতি অর্থ বছরে সংশোধিত এডিপি থেকে 1,277টি প্রকল্প স্থানান্তর করা হবে। নতুন অনুমোদিত প্রকল্প 60টি। আতিকা রহমান, RTV, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে
গোপনে ধনাঢ্য ব্যক্তিদের সম্পদের পাহাড় গড়া নিয়ে দুবাই আনলকড নামে নথি প্রকাশ হয়েছে। এই নথিতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবেরদের নাম ও সম্পদের পরিমাণ। তালিকায় বাংলাদেশের ৩৯৪ জন সম্পদশালীর নাম এসেছে। শহরটিতে এসব বাংলাদেশিদের মালিকানায় রয়েছে 22 কোটি 53 লাখ ডলারেরও বেশি সমমূল্যের সম্পত্তি। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ধনী ব্যক্তিরা গোপনে সম্পদের পাহাড় গড়ে তুলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ফাঁস হওয়া নথিতে প্রকাশ্যে এসেছে তাদের নাম ও সম্পদের পরিমাণ। বৈশ্বিক একটি অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্পের ফাঁস হওয়া এ তালিকায় ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীদের নামও রয়েছে। মঙ্গলবার দুবাই আনলক নামের এই নথিতে রয়েছে অন্তত ৩৯৪ জন বাংলাদেশি। শহরটিতে বাংলাদেশিদের মালিকানায় রয়েছে ৬৪১টি সম্পত্তি। বাংলাদেশিদের মালিকানায় থাকা এসব সম্পত্তির মূল্য 22 কোটি 53 লাখ ডলারেরও বেশি। তবে বাংলাদেশিদের সম্পদ ও মালিকানার তথ্য জানানো হলেও তাদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অনুসন্ধানী এই সাংবাদিকতা প্রকল্পের সমন্বয় করেছে OCCRP ও নরওয়ের সংবাদ মাধ্যম E24। দুবাই আনলক নথিতে যাদের সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি তারা হলেন ভারতীয় নাগরিক মুকেশ আম্বানি, যার রয়েছে 11,020 কোটি ডলারের সম্পদ। SM ইউসুফ আলী, তিনিও ভারতীয় নাগরিক, তার পরিবারের সম্পদের পরিমাণ 780 কোটি ডলার। এছাড়াও রয়েছে ভারতীয় শামশির ভায়ালিল, ওমানের নাগরিক সুহাইল বাহওয়ান সহ আরও অনেকে। এছাড়াও তালিকায় চীন, কানাডা, পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকদের পাশাপাশি ইয়েমেন, নাইজেরিয়া ও কেনিয়ার মতো দেশের নাগরিকদের নামও রয়েছে। রয়েছে নিষেধাজ্ঞার অধীনে থাকা মিয়ানমারের একজন অস্ত্র ব্যবসায়ীরও নাম। রাকিব হাসান, RTV। বাজারে হু হু করে বাড়ছে মাছ, মাংস ও ডিম সহ নিত্যপণ্যের দাম। আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের মানুষ। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। সঙ্গে বেড়েছে ডিমের দাম। কিছুদিন আগেও 35 থেকে 40 টাকা হালির ডিম এখন খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা হালি। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলেও প্রভাব নেই বাজারে, বরং 4 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 টাকা। কোরবানির ঈদ সামনে রেখে যৌক্তিক কারণ ছাড়াই বেড়ে চলেছে সব ধরনের মশলার দাম। গরুর মাংস বাজার ভেদে 770 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে 100 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। লাল ডিম বিক্রি করতেছে আপনার এখানে বর্তমান বাজারে হলো 140 টাকা 145 টাকা ডজন, আর সাদা ডিম হলো 140 টাকা ডজন। এর আগে আছে 120 টাকা ডজন, আর সাদাটা ছিল 110 টাকা ডজন। কোনো মুরগি সরবরাহ হচ্ছে না, মুরগি মারা যাচ্ছে, তার কারণে আর কি ডিমের দাম বাড়তি। মুরগি আদারের দাম বেশি। সোনালি 370 টাকা কেজি, ব্রয়লার হলো 220 টাকা কেজি, লেয়ার 350। সমাধান তো আমাদের কাছে নেই, আমাদের যেরকম কিনা ওরকম বিক্রি, বুঝছে। আসন্ন ঈদুল আজহায় 1,07,02,394টি পশুর চাহিদার বিপরীতে দেশে 1,29,80,367টি পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। বিকেলে প্রাণী সম্পদ অধিদপ্তরের কোরবানি পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও পরিবহন নিশ্চিত কল্পে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এবছর গতবারের চেয়ে 4,44,034টি পশু বেশি। চোরাই পথে যাতে পশু না আসতে পারে সে ব্যাপারেও সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, এবছর সারা দেশে 3,000 পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনে বসবে 21টি। গবাদি পশু বাইরে থেকে আসবার কোনো ধরনের কোনো সুযোগ নাই। এখন চোরাই পথে বিভিন্ন সময়ে হয়তো দুই একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার কথা আপনারা বলে থাকেন, জেনে থাকেন, যাতে একদমই নিশ্চিদ্রভাবে অবৈধ পথে পাচার হতে না পারে সেই ব্যাপারে বর্ডার গার্ডকে অ্যালার্ট করা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আবারও দেশের বেশিরভাগ জেলায় ছড়িয়ে পড়েছে তাপপ্রবাহ। রংপুর ও সিলেটে তীব্র গরমের কারণে হিটস্ট্রোকে 2 জনের মৃত্যু হয়েছে।
দিনাজপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। পরিস্থিতি সম্পর্কে সতর্ক করতে ৪৮ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। সূর্যের আলো ফুটতেই বাড়তে শুরু করে গরম। বেলা বাড়লে শরীর পুড়ে যাওয়ার অবস্থা। তীব্র তাপ প্রবাহে নাকাল সবাই, বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড়ে হিট স্ট্রোকে জাফর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় ফুটপাতে মাথা ঘুরে পড়ে মারা গেছেন নয়াগ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম। কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষেই অসুস্থ হয়ে পড়ে ২৫ শিক্ষার্থী। এ ঘটনার পরপর স্কুলটি ছুটি দেওয়ার কথা জানান প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। তীব্র তাপপ্রবাহে সারা দেশে চলছে দুদিনের হিট অ্যালার্ট। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস ও সিলেটে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী, যশোর, মেহেরপুর ও দিনাজপুর সহ বিভিন্ন জেলায় বাড়ছে তাপমাত্রা। গরমের ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে লোডশেডিং। বাচ্চাদের বেশ সমস্যা হচ্ছে এই গরমে, মানে এই সময় তাদেরকে স্কুলে যাইতে হচ্ছে। গরমে হাঁসফাঁস একটা অবস্থা, চরম একটা হচ্ছে দুর্বিষহ জীবনযাপন করছি। লোডশেডিং এর কারণে জনজীবন অতিষ্ঠ এবং আমরা গরমে কষ্ট পাচ্ছি। কাল বৈশাখী ও বজ্রবৃষ্টির মধ্য দিয়ে ভয়ঙ্কর এপ্রিলে গরমের অবসান হয়। একইভাবে শেষ হতে পারে চলমান তাপপ্রবাহ। ২০ মে থেকে কাল বৈশাখীর সম্ভাবনা রয়েছে, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। সৈয়দ মাহমুদ, RTV। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদক সেবনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী সৌরভ শেখ বন্ধন সহ কয়েকজন মাদক সেবন করার অভিযোগ করে চারুকলার কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সৌরভ শেখ, মেহেদি হাসান ও আলী অম্বর ফয়েজ আহত হন। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি প্রার্থী না হলে কঠিন সংঘর্ষ হতো বলে মন্তব্য করেছেন নোয়াখালী সেনবাগ উপজেলার চেয়ারম্যান প্রার্থী, বেঙ্গল গ্রুপ ও RTVর পরিচালক সাইফুল আলম দীপু। বিকেলে অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অর্জুনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিন পাটোয়ারির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহারুল্লাহ বাহার, সিনিয়র সহ সভাপতি মাহমুদুল হক পাটোয়ারি লেবু, অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সাইফুল আলম দীপু আনারস মার্কার সমর্থনে সবার কাছে ভোট চান। আমি যদি প্রার্থীটা না হতাম, এখানে কঠিন একটা সংঘর্ষ লাগতো। আমাদের আওয়ামী লীগের লোক, আমি সবাইকে এক ছাতার নিচে মোটামুটি 90-95% নিয়ে আসছি। তো আমি যেটা মনে করি, আপনারা যাবেন সেনবাগের উন্নয়ন, MP মহোদয় যদি MP থাকে, আমি যদি উপজেলা চেয়ারম্যান হই, আমি উন্নয়নের কাজ বিভিন্ন মন্ত্রণালয় থেকে গিয়ে আনতে পারবো এবং যেহেতু MP আমার ঘরের মধ্যে, আমি ওনাকে কাজে লাগাইতে পারবো। 1400 কোটি টাকা আপনাদের এখানকার উন্নয়ন কর্মকাণ্ড করছে। সাধারণত একটা MP এত উন্নয়নের কর্মকাণ্ড, ব্রিজ, রাস্তাঘাট করতে পারে না। আপনারা যাকে তাকে নির্বাচিত করলে আপনাদের এই এলাকার উন্নয়ন হবে না। খেলার খবর। টি-20 বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেয় টিম টাইগার্স। ফ্লাইট ধরতে রাতে বিমানবন্দরের একে একে উপস্থিত হন ক্রিকেটাররা। প্রধান কোচ হাতুরু সিংহের সহ কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সবাই যান এই বহরে। শুধু স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ পরে দলের সঙ্গে যোগ দেবেন। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি দুবাইতে ট্রানজিট হয়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবতরণ করবে। বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ টি-20 খেলবে বাংলাদেশ। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক জানিয়েছেন, বিশ্বকাপে টাইগারদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার হওয়া। এশিয়ার ফুটবলে আরও পিছিয়ে পড়ার পথে দেশের ক্লাবগুলো।
মান বাড়াতে 3 স্তরের ক্লাব প্রতিযোগিতা আয়োজনে এএফসির নতুন উদ্যোগ বড় পরীক্ষায় পড়ে গেছে বাংলাদেশ। আগে 2টি স্লট পেলেও নতুন নিয়মে মাত্র 1টি দল খেলতে পারবে এএফসি কাপে, তাও সর্বনিম্ন স্তরে। দেশের ক্লাব ফুটবলের মান ও কাঠামোগত উন্নতির পাশাপাশি পেশাদারিত্ব না আনা গেলে আরও পিছিয়ে পড়বে দেশের ফুটবল। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। চলতি বছর থেকেই নতুন নিয়মে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ও শেষের স্তর এএফসি চ্যালেঞ্জ কাপ। শেষ স্তরে খেলবে অপেক্ষাকৃত দুর্বল র্যাঙ্কিংয়ের দলগুলো। শেষ স্তরে খেলবে বাংলাদেশের পেশাদার লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস। মানের দিক থেকে বেশ ভালো দল হলেও দেশের লিগে অংশ নেয়া অন্যান্য ক্লাবগুলোর দুর্বল কাঠামো, এফসির লাইসেন্সিংয়ের ক্রাইটেরিয়া পূরণ না করা সহ আরও অনেক দুর্বলতায় বাংলাদেশের ক্লাব র্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফুটবলে। প্রিমিয়ার লিগে যে পয়েন্ট টেবিলে যে ব্যবধান বড় দলগুলো উপরের দলগুলোর সাথে, তাতে মনে হচ্ছে যে লিগটা অনেকটা একপেশ হয়েছে। কিন্তু অন্যান্য বছরগুলোর তুলনায় এবার লিগটা একটু ব্যতিক্রম ছিল। সেটা হচ্ছে যে এবার কিন্তু মোটামুটিভাবে 2-3টি দল শুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিল। শেষের দিকে এসে অন্য দলগুলো পয়েন্ট হারানোতে কিন্তু ব্যবধানটা এত বেড়েছে। তো পূর্ববর্তী বছরের তুলনায় যেমন লড়াইটা যেমন এক পেশে ছিল, এবার ঠিক পয়েন্টের ব্যবধান বেশি হলেও ঠিক এক পেশে বলা যাবে না, অন্তত 80% ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত। তো তারপরেও আমার মনে হয় যে লিগটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে এটা সবার জন্য ভালো। আর এফসি এবার যে ফরম্যাটটুকু করেছে তাতে আমাদের মতো দেশের জন্য কিছুটা হলেও অসুবিধা তৈরি হবে, কারণ এই ফরম্যাটে আগেকার ফরম্যাটে আমরা হয়তো সাউথ এশিয়ান ক্লাবগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতাম, কিন্তু এবারকার নতুন ফরম্যাটে সম্ভবত আমাদেরকে মিডল ইস্টের কান্ট্রিগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, যেটা আমাদের জন্য একটু কঠিনই বটে। তো তারপরও আমরা আশাবাদী যে আমরা যদি 2-1 বছর ভালো রেজাল্ট করতে পারি, হয়তো ফরম্যাটে আমরা উপরের স্লটটা পাবো। গত বছর আসলে দুর্ভাগ্যজনকভাবে আবাহনীয় মূল পর্বে কোয়ালিফাই করতে পারেনি এবং আমরাও পরবর্তী রাউন্ডে যেতে পারিনি। এই দুটো ঘটনায় আসলে এই র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে, যার ফলে আমাদের একটা স্লট কমে গেছে। এমন বাস্তবতায় এশিয়ায় কঠিন পরিস্থিতিতে দেশের ফুটবল এএফসি নারী ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগ শুরুর ঘোষণা দিয়েছে, অথচ সেখানে দেয়া শর্তগুলো পূরণ করতে পারবে না বসুন্ধরা কিংস ছাড়া অন্য কোনো ক্লাব। অথচ দেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্যগুলো এসেছে এই নারী ফুটবলারদের হাত ধরেই। সাম্প্রতিককালে পুরুষ দলের তুলনায় বাংলাদেশ পুরুষ দলের তুলনায় নারী দলের সাফল্য কিছুটা বেশি, যদিও অধিকাংশ সাফল্য এসেছে বিভিন্ন বয়সভিত্তিক দল থেকে। মূল নারী দলে কিন্তু সেভাবে হয়তো সাফল্য খুব একটা নেই, শুধুমাত্র সাফ ছাড়া। তো আসলে বর্তমানে আমাদের নারী লিগ যেভাবে চলে এবং যেভাবে বয়সভিত্তিক দলগুলো সাফল্য পেয়ে আসছে, যেহেতু ঘরোয়া কাঠামো আমাদের কিছুটা ভঙ্গুর, আমি কিন্তু এই সাফল্যের স্থায়িত্ব সম্পর্কে একটু সন্দিহান, কারণ এই সাফল্য আসলে বেশি দিন ধরে রাখা যাবে না যতদিন না পর্যন্ত আমাদের ঘরোয়া কাঠামো ঠিক না হয়। তাই ঘরোয়া কাঠামো ঠিক করতে গেলে আসলে বিএফএফকে কিছুটা কঠোর হতে হবে, যে প্রিমিয়ামের দলগুলো যেন নারী দল গঠন করে এবং নারী লিগটা যেন একটু মানসম্পন্ন, সেদিকে আসলে নজর দিতে হবে। ক্লাব ও ফেডারেশন এমন পরিস্থিতি আমলে না নিলে এশিয়ার ফুটবলে বাংলাদেশের আরও পিছিয়ে পড়া অনিবার্য। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সংবাদ শেষ করব কান চলচ্চিত্র উৎসবের খবর দিয়ে। কান চলচ্চিত্র উৎসব বিশ্বের শোবিজ অঙ্গনের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব। এই উপলক্ষে হলিউড, বলিউড সহ বিশ্বের নামি দামি তারকায় ভরে ওঠে কান শহর। প্রথমবারের মতো এবার কান চলচ্চিত্র উৎসবে গেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে তাকে নজরকাড়া পোশাক আর চোখ ধাঁধানো অভিনব লুকে দেখা গেছে। ভাবনার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত অনুরাগীরা। রাতের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।